بظهور النبي أحمد يا هنانا بمحمد আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি আজকে নিয়ে এসেছি কোরবানির ঈদসহ সারা বছর লাগবে এরকম কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। আই হোপ আপনাদের ভালো লাগবে আজকের টিপসগুলি। ফুল ভিডিওটি দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, কারণ এখান থেকে হয়তো একটা হলেও আপনি আপনার লাইফে শিখতে পারবেন, আপনার জীবনে কাজে আসতে পারে। তো ফুল ভিডিওটি দেখবেন এই আশাই করছি। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এই যে লাল বাটন সাবস্ক্রাইব লেখা বাটনটি চাপ দিবেন এবং তার পাশে যে বেল বাটনটি আছে তাতেও চাপ দিবেন, যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এক নাম্বার টিপস হচ্ছে, আমি পেঁয়াজ কুটা দেখানোর জন্য অনেক আপুরাই একটু রিকোয়েস্ট করেছেন। তো এই যে পেঁয়াজের এই যে চামড়াগুলো ছেলা অনেক মুশকিল কাজ, যখন আমরা বেশি করে ছিলতে হয় তখন আসলেই কষ্টের। তো খুবই সহজ, আমরা যদি এইভাবে দুই মাথাকে কেটে নিই তাহলে ছেলাটা খুবই সহজ হয়ে যায়। তো এটা হলো বড় পেঁয়াজগুলোর পদ্ধতি দেখাচ্ছি, তারপরে আমি ছোট পেঁয়াজগুলোর পদ্ধতিও দেখাবো। তো এই যে গোটাভাবে আপনি এইভাবে ছিলে নিতে পারেন বা দুই ভাগ করেও ওইভাবে ছিলে নিতে পারেন। তো আমি তিনটাকেই কেটে দেখাচ্ছি আপনাদেরকে। जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं, खूब है তো नाम খুব সহজেই এই চামড়াগুলো উঠে গিয়েছে, দেখতে পেরেছেন। नुक्ता गवारा এখন আমি দেশি যে পেঁয়াজগুলো সেগুলোর ব্যাপারে বলি। সেগুলো হচ্ছে একদমই ছোট, যার কারণে অনেক সময় অনেক কষ্ট হয় এগুলো ছিলতে। তো এগুলোকে আমরা যদি যখন আমাদের বেশি পেঁয়াজ লাগবে তখন আধা ঘন্টা আগে বেশি পানি দিয়ে যদি ভিজিয়ে রাখি, কিন্তু এগুলো নরম হয়ে সুন্দরভাবে চামড়াগুলো উঠে আসে, খুবই সহজ হয় তখন ছিলতে, তখন আর কষ্ট হয় না। তো আমি একটু কেটে দেখাচ্ছি। আমি 15-20 মিনিট আগে ভিজিয়েছি, বেশিক্ষণ হয়নি। তো আপনাদেরকে পরামর্শ দিব এরকম একটু পানিতে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে কিন্তু এগুলো খুব সহজেই হয়ে যায়। তো এভাবে ভিজিয়ে দুই মাথা কেটে এভাবেও চিলতে পারেন, বা ভিজার পরে কিন্তু সুন্দরভাবে এগুলো ডলা দিলেই উঠে যায় চামড়াগুলো, তখন আর কষ্ট হয় না। আর দিকে হচ্ছে চোখটাও জ্বলবে না এরকম ভিজিয়ে রাখার পরে। আমি আরেকটা কেটে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিজার পরে কিন্তু এগুলো এমনি ডলা দিলেই কিন্তু উঠে যায়। النبي أحمد يا هنانا بمحمد এখন আমি 2 নাম্বার টিপসে চলে যাই। সেটা হচ্ছে, আমাদের রসুন ছিলতেও অনেক সময় অনেক হেডেক নিতে হয়, খুবই কষ্টদায়ক হয়ে যায়। তো এই যে এক কোষের রসুনগুলো আমি ছিলে দেখাচ্ছি, এগুলোকে একটু ভিজিয়ে ছোটো পেঁয়াজের মতো আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলোর চামড়াগুলো উঠে চলে আসবে। তো তখন আর আমাদের কষ্ট হবে না, টাইমও বেশি যাবে না। আমি বেশিক্ষণ হয়নি, অল্প কতক্ষণ হয়েছে, 5-10 মিনিট হয়েছে ভিজিয়েছি। যদি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি তখন খুবই সহজেই এগুলো উঠে আসবে। এখন আমি দেখাচ্ছি যে বড় পেঁয়াজ রসুনগুলো সেগুলো কিভাবে ছিলতে হয়। যে কোষ থেকে উঠিয়ে মাঝখানে এভাবে ফাড়া দিলেই কিন্তু খুব সুন্দরভাবে খুব কম টাইমেই কিন্তু এগুলো উঠে আসে। একটু খেয়াল করলে দেখতে পারবেন এত সহজ এগুলো চেলা। আমি এইভাবে করি, আমার থেকে এইভাবে সহজ মনে হয়, তখন আর নখেও ঢুকে না, ছিলতেও কষ্ট হয় না, সময়ও বেশি যায় না। كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر. আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটি কোষকেই চিলে এভাবে দেখাচ্ছি। كالطير تحلق في ثقافات وتنهل من ربى الخير، ترى ما زلت تذكرها وتذكر روعة الذكر فيهدي القلب। 3 নাম্বার টিপস হচ্ছে, আমরা আদা ছিলতে আমাদের অনেক কষ্ট লাগে, অনেক সময় চলে যায়, বিরক্তি লাগে।
চিলতে। তো আমি আজকে দেখাবো কিভাবে সহজভাবে চেলা যায়, খুবই কম সময়ে টেবিলে বসেই আপনি চিলতে পারবেন। তো এরকম একটা চামচ নিয়ে এভাবে ঘষলেই কিন্তু খুব সহজে হয়ে যায়। আমি ছুরি দিয়েও করি, বাট আমার চামচটাই বেশি ভালো লাগে আদা ছেলার ক্ষেত্রে। তো এটাতে খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য চামচটাই আমার থেকে বেটার মনে হয়। তো আমি একটু চামচ দিয়ে চিলে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এটাই খুবই ভালো লাগে, আমি ডাইনিং টেবিলে বসে এইভাবে করে ফেলি অনেকগুলো নিয়ে। এখন আমি ছুরি দিয়েও ছিলে দেখাচ্ছি, এই যে ছুরি দিয়েও এভাবে চেলা যায়, বাট ছুরির চাইতে চামচ দিয়ে একটু পাতলা হয়ে চেলা যায়। আর ছুরি দিয়ে একটু বেশি চামড়া উঠে যায়, মানে আদাটা বেশি চলে যায়, অপচয় হয় আর কি। তো আর এই যে ভিতরের অংশগুলো কিন্তু চামচ দিয়ে খুব সহজে হয়, আর ছুরি দিয়ে কিন্তু কাটা যায় আর কি। এই জন্য চামচ দিয়েই ভালো। যেভাবে সুবিধা লাগে এই দুই পদ্ধতি থেকে সেভাবে করতে পারেন। এখন আমি 4 নাম্বার টিপসে চলে যাই, সেটি হচ্ছে আমাদের সবার ঘরে কিন্তু এরকম একটা সালাদের মেশিন আছেই। তো সেটা দিয়েই আমরা যদি অনেক সময় অনেক সস্তায় কিন্তু সিজনে আদা যায়, তো সেই সময় আমরা যদি বেশি করে এরকম আদা কিনে এনে এভাবে একটু শেষে মানে চিকন চিকন করে কেটে নিই, তাহলে অনেকগুলো করে আমরা সুন্দরভাবে পাউডার করে রেখে দিতে পারি। তো আমি এইখানে 5-6টি নিয়েছি আদা। তো সেগুলোকে এখন আমি ওভেনে দিব। তো মাইক্রো ওভেনে দিয়ে এমনিতে শুকানো যায়, রোদে 2 দিন হয়তো লাগবে শুকাতে। তো কড়া রোদে দিয়ে শুকিয়েও করা যাবে। আর যেহেতু আমাদের অনেক সময় তাড়াহুড়ো থাকে, আবার রোদের প্রবলেম, মানে রোদ পাওয়া অনেক সময় প্রবলেম হয়ে যায়, বাসায় রোদ আসে না এরকম, তখন কিন্তু আমরা ঘরের যে ওভেন, মাইক্রো ওভেন, সেটা দিয়েও করতে পারি। তো আমি আজকে মাইক্রো ওভেন দিয়ে খুব কম সময়ে করে নিব। মাইক্রো ওভেনে করলে 5-7 মিনিটেই কিন্তু হয়ে যায়, আর কিন্তু রোদে হলে কিন্তু 2 দিনেও এটা শুকায় না, মানে 2 দিন পর্যন্ত অন্তত লাগে। তো এখন আমি মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে আমি এখন এই যে দিয়ে দিচ্ছি, এটা 2 মিনিটের জন্য দিব। 1.5 মিনিট 2 মিনিট করে করে আমি এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে দিয়ে শুকিয়ে নিব। তো আমি প্রথমে 2 মিনিট দিয়েছি, এরপরে আমি আবার 2 মিনিট দিব, এরকম করে করে আমি নিব। তো এখন আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে 2 মিনিটে। এই যে মোটামুটি নরম হয়েছে, এরপরে হাড়ও দিতে হবে। তো আমি একটু চেক করে নিচ্ছি, এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিলে একটু ভালো, তাহলে নিচেরগুলো নরমটা উপরের দিকে উঠে আসবে, আর উপরের যে শুকনো অংশটা নিচের দিকে যাবে। এই জন্য এখন আমি আবার 1.5 মিনিট দিচ্ছি। এরকম করে করে বারবার করে এখন আমি শুকিয়ে নিয়েছি, দেখতেই পেরেছেন। তো আমার 6 থেকে 7 মিনিট লেগেছে এটা করাতে, আর যদি রোদে দিতাম 2 দিন লাগতো। তো অল্প সময়ে এটা কিন্তু হয়ে যায়। এরকম করে আমরা সংরক্ষণ করে রেখে সারা বছরই কিন্তু খেতে পারবো। তো এটা এভাবে করে পাউডার করে ফ্রিজে রেখে দিলে ভালো, বাইরে থাকলে হয়তো অনেক সময় এটার গ্রানটা নষ্ট হয়ে যেতে পারে। তো ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন 7-8 মাসও কিন্তু খাওয়া যাবে। এই যে আমি পাউডার করে নিয়েছি ব্লেন্ড করে, ব্লেন্ডারের সাহায্যে। খুব সুন্দর হয়েছে, এভাবে করতে পারেন। সো 5 নাম্বার টিপস হচ্ছে, আমরা যখন অনেকগুলো আদা ছিলি তখন অনেকগুলো কিন্তু এই যে চামড়া বের হয়। তো এই চামড়াগুলো যদি আমরা ওভেনে বা রোদে শুকিয়ে বয়মে রেখে দিই, তাহলে আমরা যে রং চা খাই, আদা চা, সেটাতে এই চামড়াগুলো ইউজ করতে পারি। এটাও একটা টিপস, ফলো করতে পারেন, অনেক ভালো, আমিও ইউজ করি এইভাবে। তো 6 নাম্বার টিপস হচ্ছে, আমি এখন সবগুলো আদা, রসুন, পেঁয়াজ সবগুলোকে ঈদের জন্যই বিশেষ করে আমি এইভাবে কেটে নিয়েছি। কেটে সুন্দর করে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমি এগুলো সবগুলোকে ব্লেন্ড করব আলাদা আলাদাভাবে। তো ঈদ যেহেতু চলে এসেছে, আপনারাও আস্তে আস্তে আসলে এগুলো রেডি করে ফেলতে পারেন, কারণ যায় মানে প্রবাদ বাক্য আছে, যায় দিন ভালো আসে দিন খারাপ। তো যায় দিন যখনই সময় পাবেন সময়টাকে কাজে লাগিয়ে এভাবে কাজগুলো এগিয়ে নেবেন, তাহলে কষ্ট খুবই কম হয়, তখন আর মানে তাড়াহুড়ো লাগে না।
তো এখন আমি একে একে সবগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি সব আদাকে একসাথে ব্লেন্ডারে দিয়ে खूब है ব্লেন্ড করে नाम নিচ্ছি। मोहम्मद जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं वो हमारा नहीं। खूब है नाम मोहम्मद जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया जो আমি तुम्हारा। সব আদা একসাথে রাখবো না, এর জন্য আমি দুটা আলাদা মানে বক্সে আলাদা আলাদা করে আমি রেখে দিচ্ছি। একসাথে রাখলে আসলে যখন আমাদের দরকার হবে তখন কিন্তু সবগুলো একসাথে বের করে রাখলে অনেক সময় ভুলে যায় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আলাদা থাকলে অল্প অল্প ওভেনে দিয়েও গরম করে নরম করে রাখা যায়। আবার একটু আধা ঘন্টা 1 ঘন্টা আগে বের করে রাখলেও কিন্তু এগুলো মানে নরম হয়ে যায়, বরফ ছুটে যায়। তো এই যে আমার সবগুলো আদা রসুন পেঁয়াজ হয়ে গিয়েছে, তো আমি আদাগুলোকে 2 ভাগ করে নিয়েছি আর রসুন পেঁয়াজ, তো এগুলো আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। তাহলে আমার কাজটা এগিয়ে গেল, আমার ঈদের জন্য চিন্তামুক্ত খুবই সুন্দরভাবে এগুলো কাজটা এগিয়ে ফেললাম। এই যে আমি এখন 7 নাম্বার টিপসে চলে এসেছি, সেটা হচ্ছে আমাদের এখন কিন্তু কোরবান উপলক্ষে সবারই ঘরে কিন্তু বেশি বেশি বাজার আসবে। তো আমরা যেই আদা রসুন পেঁয়াজ যে রেকে বা যে ঝুড়িতে রাখবো সেটার নিচে এরকম একটা প্লাস্টিক বা পেপারকে ভাঁজ করে যদি দিই, তাহলে একটার চামড়া একটার ময়লা আরেকটার ভিতরে পড়ে না, খুব সুন্দর পরিষ্কার থাকে। এবং যে একটা নিতে গেলে আরেকটা চামড়ার নিচে পড়লে কিন্তু নিচেও নোংরা হয়ে যায় ফ্লোরে। তো সেই হিসাবে এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। আমি করি, আমার খুব ভালো লাগে। তাহলে আমি একটার যে নিচে চামড়া বা ময়লাগুলো মানে এরকম পেপার দেওয়ার কারণে নিচেই থাকে, আরেকটাতে পড়ে না। এটা খুবই দরকারি একটা টিপস, ফলো করতে পারেন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো কেমন লাগলো এই টিপসটি জানাবেন আমাকে। এখন আমি 8 নাম্বার টিপসে চলে এসেছি, সেটা হচ্ছে এখন যেহেতু কোরবানির ঈদ, অনেক নোংরা ময়লা মানে হবেই, এটাই স্বাভাবিক। তো ময়লা ঝুড়ির নিচে এরকম একটা পেপার দিয়ে রাখলে তাহলে যে পানি নিচে অনেক সময় মানে পলিথিন ছিঁড়ে পানি পড়ে একদম দুর্গন্ধ হয়ে যায়। তো পেপার থাকলে এটা শুষে নেয়, তখন আর বেশি স্যাঁতস্যাঁতে হয় না। তো আর হচ্ছে এরকম একটা পলি ব্যাগ ময়লা ঝুড়িতে অবশ্যই দিয়ে ইউজ করবেন, তাহলে ময়লা ঝুড়িটা নোংরা হবে না, কাজটাও সহজ হয়ে যাবে। এই টিপসটাও ফলো করতে পারেন, আপনার ভালো লাগবে। এখন হচ্ছে 9 নাম্বার টিপস। 9 নাম্বার টিপস হচ্ছে আমি ডিপ ফ্রিজ, যেহেতু এখন আমাদের কোরবানির ঈদ এসে গিয়েছে, তো অবশ্যই অবশ্যই যার যে ডিপ ফ্রিজ ছোট বড় যেটাই হোক 5-7 দিন আগেই কিন্তু এটাকে ক্লিন করে পরিষ্কার করে নেওয়া উচিত। এই যে আমার অনেক দিন থেকেই বরফ জমে গিয়েছে, তো এটাকে আমি এখন খুলে রাখবো। তো এই যে ভিতরের যে জিনিসপত্র সেগুলোকে আমি আমার যে বড় ডিপ ফ্রিজ মানে লম্বা ফ্রিজটাতে নিয়ে যাব, আর এগুলোকে আমি এখন ক্লিন করব। খুলে রাখলে কিন্তু বরফগুলো গলে যাবে। তো সবাইকে বলবো যে সবাই এই কাজটা করে ফেলবেন মনে করে। অনেক সময় আসলে মাথায় আসে না ঈদের আগে কি কি কাজ করব, কতদিন আগে কোনটা করলে বেশি ভালো হবে। তো এটা হচ্ছে 5-7 দিন আগেই করে ফেলবেন, এখনও তো সময় আছে, এই জন্যই আমি এই টিপসগুলো দিচ্ছি। তো সময় মতো করলে সব কাজই সহজ হয়ে যায়, কষ্ট হবে না, যেহেতু এগুলো আমাদেরকেই করতে হবে, মানে আমরা নারীদেরকেই করতে হবে। তো সেই হিসেবে আমাদেরকে যদি একটু বুদ্ধি খাটিয়ে মানে সময় মতো করে ফেলি, তখন আমাদেরই কষ্ট কমে যাবে, আমরাই খুব শান্তি পাবো আর কি। করতে তো হবেই। তো এখন আমি এই যে আমার এই ফ্রিজটাতে ওই ফ্রিজের সবগুলো এখানে নিয়ে এসেছি। তো এখন আমি ফ্রিজটা কীভাবে মুছতেছি, এই যে ডিটারজেন্ট নিয়েছি, ডিটারজেন্ট পাউডার আর ব্রাশ, পানি আর একটা সোবা নিয়েছি, এই যে। তো এগুলো আর রুমাল, এগুলো দিয়েই মুছবো, সেই জন্য আমি রেডি হয়েছি। তো ডিপ ফ্রিজ 7-8 ঘন্টা থাকার পরে যে বরফগুলো ছিল সেগুলো গলে গিয়েছে। তো এখন আমি ভালো করে এই যে ব্রাশের সাহায্যে ডলে এটাকে ক্লিন করে নিচ্ছি। এই যে ব্রাশ দিয়ে ডলার কারণে যে চিকন চিকন ফাঁকগুলো আছে সেগুলোর ময়লাগুলো কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যায়। আর যদি আমরা তারসুবা বা এমনি মাজনি দিয়ে মাজি, কিন্তু ভিতরের যে চিকন চিকন র্যাকগুলো সেগুলোর ময়লাগুলো কিন্তু বের হয় না। টুথব্রাশ দিয়ে করলে হয়। তারপর আমার এই ব্রাশটা অনেক উপকারী, আমি মনে করি আমার সারাক্ষণ এটা হাতেই থাকে বলতে গেলে, রান্নাঘরে গেলে তো এটা দিয়ে করি, ভালোই লাগে।
তো এখন আমি ব্রাশের সাহায্যে সুন্দরভাবে এটাকে ক্লিন করে মুছে নিচ্ছি। ضحى دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد তো এখন আমার ক্লিন করা শেষ। এখন আমি ফ্রিজে যে জিনিসগুলো এখানে এখন রাখবো সেগুলো রেখে তারপরে আমি লাইনটা মানে অন করে দিব। একটু রেস্টে রেখে তারপরেই লাইনটা দিব, কারণ এটা বন্ধ ছিল, তো যেন নষ্ট না হয় সেই হিসাবে সতর্কতার সহিত ডিপ ফ্রিজটাকে বন্ধ করে তারপরে লাইনটা দিব। এখন আমি 10 নম্বর টিপসে চলে এসেছি। সেটা হচ্ছে, যেহেতু কোরবানির ঈদের অনেক কাজ, সেই হিসাবে আমরা যদি একদিন বা 2 দিন আগে এই যে আমাদের এই পাতিলগুলো, বড় বড় পাতিল যেগুলো লাগবে ঈদের দিন, তো সেগুলোকে যদি আমরা বের করে মেজে ঘষে সুন্দর করে এগুলোকে এক জায়গায় উপর করে রেখে দিই, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। ঈদের দিন আর বেশি ঝামেলা পোহাতে হবে না, তাহলে আমাদের হাজব্যান্ডরাও হাতের কাছে পেয়ে যাবে। তো এই যে 11 নম্বর টিপসে চলে এসেছি। সেটা হচ্ছে, আমাদের সময় থাকতেই কিন্তু আমরা আমাদের এই রুটিগুলো বানিয়ে আমরা রেখে দিতে পারি। তো এইটা হচ্ছে আমি এমনিতে আসলে রাখি। তো আজকে আমি ঠিক করে রাখতেছি, কারণ ফ্রিজে জায়গা করতে হবে সেজন্য। তো মনে আসলো যে আমার ভিউয়ার্সদেরকেও আমি এই বুদ্ধিটা দিই, কারণ আমরা প্রতিদিন যেহেতু রুটি বানাই, তো 2 সেটটা করে বেশি বেশি বানিয়ে আমরা যদি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিই, আমি প্রথমে পলি দিয়ে এভাবে রেখে শক্ত করে নিয়েছি, দেখেন। তো এখন আমি পলিগুলো সরিয়ে বক্সে রেখে দিচ্ছি, তাহলে অনেকগুলো একসাথে রাখা যাবে। আর এই পলিগুলো দিয়ে আমি আবার রাখবো, এখনও ঈদের কয়েকদিনই বাকি আছে। তো এই কয়েকদিনেও আমি আরও কিছু বানিয়ে রাখবো। কারণ হচ্ছে ঈদের দিন তো এমনিতে বানাবো ঠিক আছে, কিন্তু পরের দিন ঈদের দিনের কাজের কারণে পরের দিন কিন্তু আর ইচ্ছে করে না, শরীর চলে না আর এই রুটি বানানো বা কাজ করা। তো ঈদের পরের দিন বা এর পরের দিন হঠাৎ কোনো মেহমান আসলে কিন্তু আমরা এই কষ্ট থেকে মানে মুক্তি পেতে পারি। সেই হিসাবে এখন থেকে আমরা যদি এই রুটিগুলোকে এভাবে বানিয়ে 2-4টা, মানে আমাদের প্রতিদিনের বানানো থেকে 2-4টা বেশি করে বানিয়ে বানিয়ে রেখে দিয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিই, তাহলে হঠাৎ করে হয়তো মেহমান আসলো বা এর পরের দিন বাচ্চারা, হাজব্যান্ডেরা খেতে চাইবে, তখন আমরা খুব সহজে এগুলোকে চেখে ওদের সামনে পরিবেশন করতে পারবো, আমাদের কষ্টটা হবে না। তো এখন আমি এই বক্সে একটা বক্স পুরে ওইটাকে রেখে দিয়েছি, আর এটাতে পরোটা ছিল, পরোটা রেখেছি, আর এগুলো আবার ডিপ ফ্রিজে রেখে শক্ত করে রেখে দিব। এখন আমি 12 নম্বর টিপসে চলে এসেছি। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে পলিথিন অবশ্যই হয়তো কিনে নেবেন, আধা কেজি কিনলেই হয়ে যাবে, অনেকগুলো কিন্তু আধা কেজিতে মানে 1-1.5 কেজি মাংস আটবে, এরকমগুলো আর কি। তো আর না হয় যে প্রতিদিন পলিথিনগুলো আসে, সেগুলোকে এভাবে সংরক্ষণ রেখে মানে ঈদের দিনের জন্য রেডি করতে পারেন। তো আমার এগুলো সৌদি আরব থেকে আমি এনেছি, তো এগুলো আছে, সেটা দেখাচ্ছি। এগুলো অনেকগুলো আমার ছিল, তো এগুলো এইতে আমি রাখবো। তো আপনারা আপনাদের পলিথিন যেভাবে হোক সংরক্ষণ করবেন ঈদের দিনের জন্য। ঈদের আগের দিন হলেও কিন্তু সংরক্ষণে রেখে দিবেন, যেন হাতের কাছে দাঁড়ে পান, সেইভাবে হাতের কাছে নিয়ে রাখবেন। ঈদের দিন খুবই গুরুত্বপূর্ণ এই পলি ব্যাগ। এই টিপসটি আপনারা গ্রহণ করতে পারেন। আমি কিন্তু রেডি করে ফেলতেছি আস্তে আস্তে সব কাজগুলোই। তো 13 নম্বরে চলে এসেছি। সেটা হচ্ছে, সবার ঘরেই কিন্তু দাবটি লাগবেই ঈদের দিনের মাংস কুটা থেকে শুরু করে সব কাজ করার জন্য। তো এই দাবটিগুলোকে আগে থেকে 2-4 দিন আগেই কিন্তু ধার দিয়ে শান দিয়ে রাখবেন। তো এটা আমার নতুন বটি করেছি, তো শান দেওয়া হয়েছে, আর দাঁটাও আমি শান দিয়ে দিব। তো আমার এই টিপসগুলোতে কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে জানাবেন, কোনটা আপনারা রেডি করতেছেন আস্তে আস্তে সেটাও জানাবেন। আই হোপ